Good afternoon, everyone. আমি বিশ্বনাথ কর্মকার, ড্রাফটসম্যান সিভিল ইনস্ট্রাক্টর ফ্রম গভর্নমেন্ট আইআইটি ইনপুর রানিং আন্ডার পিটিভি থেকে আজকে আবার তোদের সামনে আমি উপস্থিত হয়েছি। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এমপ্লয়াবিলিটি স্কিল, তার লেবার ওয়েলফেয়ার লেজিসলেশন যে মডেল রয়েছে সেই মডেলের একটা চ্যাপ্টার এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স মানে ইএসআই অ্যাক্ট। তো এইটার যে উদ্দেশ্য প্লাস যেসব জিনিসগুলো আমরা এই চ্যাপ্টার থেকে জানবো সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো শুরু করা যাক। Introduction की बोलছে The Employee State Insurance Act ESI 1948 is a piece of social welfare legislation enacted primarily with the object of providing certain benefits to employees in case of sickness, maternity and employment injury, and also to make provision for certain others matter incidental thereto। 1948 সালে যে এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স যে অ্যাক্ট ছিল, মানে যে অ্যাক্টটা এখনও বর্তমান রয়েছে, এই অ্যাক্ট যে কর্মীবৃন্দ যারা জব করছেন তো তাদের রাষ্ট্র বিমা যে আইন, বিমা সংক্রান্ত যে আইন, সেটা এই ইএসআইয়ের মধ্যে রয়েছে। এটা অ্যাকচুয়ালি হচ্ছে যে সমাজ কল্যাণ আইন, যেটা অভিনীত করা ছিল প্রাথমিকভাবে কিছু উদ্দেশ্য প্রদান করার জন্য। সেই উদ্দেশ্যগুলো কি, যে নির্দিষ্ট পরিমাণে কিছু সুবিধা লাভ কাদের, যারা এমপ্লয়িরা পাবে, কোন ক্ষেত্রে যদি তাদের কোনো সিকনেস হয়ে থাকছে, মাতৃত্বকালীন কোনো কিছু প্রবলেম থাকলে, আর জব করাকালীন যদি কোনো কিছু ইনজুরি হয়, যদি কোনো কিছু আঘাত ঘটে সেই ক্ষেত্রে। আর তাছাড়া যদি ডিউরিং জব যদি কোনো কিছু যদি কিছু ইনসিডেন্ট ঘটছে, কোনো দুর্ঘটনা ঘটছে, তো সেক্ষেত্রেও এই ইএসআই অ্যাক্টের অধীনে তারা সুবিধা লাভ করতে পারে। দি অ্যাক্ট ইন ফ্যাক্টরিজ টু অ্যাটেন্ড দ্য গোল অফ সোশিও ইকোনমিক জাস্টিস enshrined in the directive principles of state policy under Part 4 of our Constitution, in particular Articles 41, 42 and 43, which enjoin the state to make effective provision for securing the right to work, to education and public assistance in cases of unemployment, old age, sickness and disablement। তো অনেক বড় এই লাইনটা রয়েছে। ফ্যাক্টরির সাথে আইনগুলো থাকে, তো সেইটার কি মোটিভ, কি লক্ষ্য থাকে, সেটা হচ্ছে যে সোশিও ইকোনমিক মানে সামাজিক অর্থনীতির যে ব্যাপারটা, সেটা যেন ঠিক মতন জাস্টিস পায়। সেটা কিসের আন্ডারে দেখা যাচ্ছে, যে ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, রাজ্যের কিংবা রাষ্ট্রের কিছু নীতি থাকছে, সে পার্টিকুলার কিছু নীতি যেগুলো আমাদের যে কনস্টিটিউশন, সে কনস্টিটিউশনের 4 নম্বর পার্টে সেটা দেওয়া থাকছে। তার মধ্যে পার্টিকুলার আর্টিকেলসগুলো, নির্দিষ্ট আর্টিকেল কী কী রয়েছে, 41 নম্বর, 42 নম্বর এবং 43 নম্বর, যার মধ্যে এই বিষয়টা ওইখানে দেওয়া আছে। আর অ্যাকচুয়ালি এই জিনিসটা যে বিধানটা, সেটা কি সিকিউর মানে কি নিরাপদ থাকার জন্য, যেটা হচ্ছে কাজের জন্য অগ্রাধিকার, রাইট টু ওয়ার্ক, প্লাস এডুকেশনের অধিকার এবং পাবলিক অ্যাসিস্ট্যান্ট ইন কেস অফ আনএমপ্লয়মেন্ট। যদি কেউ আনএমপ্লয়েড হচ্ছে, কারোর যদি জব না থাকছে, কারোর যদি চাকরি না পাচ্ছে, তাহলে সেক্ষেত্রে কী করা থাকে, সাহায্য করা দরকার, অ্যাসিস্ট্যান্স। প্লাস বৃদ্ধা বয়সকালীন কিছু সুবিধা, শরীর খারাপের জন্য কিছু সুবিধা, আর কেউ যদি ডিসেবলড হয়, যদি ঠিক মতন এবলড যদি না থাকছে, যদি কোনো কিছু শারীরিক কোনো প্রবলেম, তো তাদের ক্ষেত্রে। The Act strives to materialize these declared objects through only to a limited extent। তো এই আইনটা থ্রু যে এখানে উদ্দেশ্যগুলো তার বিবরণ দেওয়া রয়েছে, যেটা ডিক্লারেশন দেওয়া রয়েছে, সেটা শুধুমাত্র একটা তার লিমিটেড দূরবর্তী অবধি, তার মধ্যেই এটা সীমাবদ্ধ থাকবে। এবার এই একটা স্পেকট্রামটা এর বেশি, মানে এর যে ফোর্স অফ যে এরিয়াটা, মানে যেটার মধ্যে এই একটা কাজ করছে, সেটা ফ্যাক্টরি অ্যাক্টের থেকেও এটার পরিধিটা বেশি এই ইএসআই অ্যাক্টের। এখানে কি বলছে, ইন দ্য সেন্স দ্যাট হোয়াইল দ্য ফ্যাক্টরি অ্যাক্ট কনসার্নস উইথ দ্য হেলথ, সেফটি, ওয়েলফেয়ার, লিভ এক্সেট্রা অফ দ্য ওয়ার্কার্স এমপ্লয়েজ ইন দ্য ফ্যাক্টরি প্রিমিসেস অনলি। ফ্যাক্টরিতে যে একটা যে আইন, সেটা শুধুমাত্র ফ্যাক্টরির মধ্যে যে প্রবলেমগুলো থাকছে সেগুলোর জন্য সুবিধা দেওয়া হচ্ছে, কিন্তু ইএসআই যে একটা, ইএসআইয়ের পরিধিটা আরও বেশি। ইএসআই পরিধিটা হচ্ছে ফ্যাক্টরিতে থাকাকালীন কোনো কিছু অসুবিধা হলে সেখানেও সে ইএসআই পাচ্ছে, প্লাস আদার্স তাদের যদি কোনো কিছু প্রবলেম থাকে, সেক্ষেত্রে সে আইনের মধ্যে তাদের নির্দিষ্ট যেটুকু তাদের পাওনা, সেই পাওনাটাও তারা সেখান থেকে সুবিধা লাভ করতে পারবে। ফ্যাক্টরি অ্যাক্টের ক্ষেত্রে কী হয়, তাদের মেন কনসার্ন, মেন লক্ষ্য কী থাকছে, যে স্বাস্থ্য সংক্রান্ত, নিরাপদ সংক্রান্ত, কল্যাণ সংক্রান্ত, কোনো কিছু ছুটি নিচ্ছে সেই সংক্রান্ত কাজের জন্য যারা ওয়ার্কার, যারা কাজ করছে, তো শুধুমাত্র ফ্যাক্টরি প্রিমিসেসের ভেতরে। কিন্তু এই যে বেনিফিটস, যেটা ইএসআই অ্যাক্ট যেটা রয়েছে, এর সুবিধা কি, এক্সটেন্ড টু এমপ্লয়িজ ওয়েদার ওয়ার্কিং ইনসাইড দ্য ফ্যাক্টরি অর এস্টাবলিশমেন্ট অর এলসওয়্যার, or they are directly employed by the principal employee or through an intermediate agency if the employment is incidental or in connection with the factory or establishment।
কিন্তু এই ইএসআই অ্যাক্টটা কি, এই ইএসআই অ্যাক্টটা থ্রু এমপ্লয়িরা কত দূর অবধি তারা যেতে পারবে, সেটা তারা এই এস্টাবলিশমেন্টের ভেতরেই কাজ করুক কিংবা ফ্যাক্টরির ভেতরেই কাজ করুক কিংবা অন্য কোনো জায়গায় এলসওয়্যার, কিংবা তারা যদি মুখ্য যে এমপ্লয়ি থাকবে, প্রিন্সিপাল প্রধান যে এমপ্লয়ি, হয়তো তার দ্বারা তারা যদি এমপ্লয়েড হয়ে থাকে সেক্ষেত্রেও সেটা আসতে সুবিধা লাভ করতে পারবে। কিংবা যদি কোনো মধ্যবর্তী যদি কোনো এজেন্সি থাকে ইন্টারমিডিয়েট, যেরকম কনসালটেন্সি, তাদের থ্রু দিয়ে তারা যদি কোনো কোম্পানি জয়েন করছে তাহলে সেক্ষেত্রেও তারা ইএসআই অ্যাক্টটা পেতে পারবে। এবারে অনেক ক্ষেত্রে কী হয় যে এমপ্লয়মেন্টটা ইনসিডেন্টাল হয়ে থাকছে, মানে কোনো ঘটনা সংক্রান্ত হট করে সে যদি কোনো এমপ্লয়মেন্ট পেরো, কিংবা কোনো ফ্যাক্টরি কিংবা কোনো এস্টাবলিশমেন্ট থ্রু কানেকশন সে যদি কোনো এমপ্লয়মেন্টটা পাচ্ছে। তো মেন ব্যাপার হচ্ছে যে ইএসআই অ্যাক্ট তার পরিধিটা ওয়াইডার স্পেকট্রাম, মানে পরিধিটা অনেক বেশি, অনেক দূর অবধি এটা বিস্তৃত, মানুষ সুবিধা লাভ করতে পারবে। কিন্তু ফ্যাক্টরি যে একটা প্রথমে পড়েছিলাম সেটা শুধুমাত্র ফ্যাক্টরি সংক্রান্ত, ফ্যাক্টরির ভেতরে যদি কোনো কিছু প্রবলেম হচ্ছে সেই ধরুন তারা সুবিধা লাভ করতে পারছে। ইএসআই যে ব্যাপারটা এখানে যেটা অবজেক্টিভস দিয়েছে যে ইএসআই অ্যাক্ট ইজ এ সোশ্যাল ওয়েলফেয়ার লেজিসলেশন এনাক্টেড উইথ দ্য অবজেক্ট অফ প্রোভাইডিং সার্টেন বেনিফিটস। তো এইটা এর সঙ্গে প্রথম লাইনটাকে এটা এখানে তুলেছে, এই যে সোশ্যাল ওয়েলফেয়ার রিলেশনস থেকে সংক্রান্ত, এটাই আবার এখানে দেওয়া আছে। যেটা কি এই আইনটা হচ্ছে একটা সমাজ কল্যাণ আইন, যেটা অভিনীত করা হয়েছিল কিছু উদ্দেশ্য প্রদান করার জন্য, নির্দিষ্ট কিছু সুবিধা এমপ্লয়িরা পাবে। কোন ক্ষেত্রে? তাদের যদি সিকনেস হয়ে থাকে, মাতৃত্বকালীন যদি কিছু প্রবলেম, কিংবা এমপ্লয়মেন্ট চাকরি চলাকালীন যদি তাদের কোনো কিছু আঘাত লাগছে। এই অ্যাক্টের আন্ডারে এমপ্লয়িজ উইল রিসিভ মেডিকেল রিলিফ। মেডিকেল রিলিফ বলতে হয়তো যদি কারো কিছু ওষুধের দরকার পড়লো, কিংবা কেউ হয়তো ডক্টর দেখালো, সে ডক্টরের প্রেসক্রিপশন প্লাস ডক্টরের যে মেডিকেল বিল, ওষুধের যে মেডিকেল বিল, তার সঙ্গে তার ক্যাশ বেনিফিট, ম্যাটারনিটি বেনিফিটস, এই সবগুলো কিছু এই অ্যাক্টের থেকে তারা সুবিধা পাবে। মানে মধ্যে কথা কি, তারা যদি এই আইনটা মধ্যে দিয়ে থ্রু যাচ্ছে তাহলে ইএসআই অ্যাক্টে কী হয়, কিছু পার্সেন্ট ওদেরকে ছাড় দেওয়া হয়, যেটা ইএসআই থ্রু সেটা যদি তাদের ইন্স্যুরেন্স করা থাকে, যদি তাদের বিমা করা থাকে তাহলে বিমা থেকে তাদের সেই বেনিফিটটা তারা পায়। যদি বিমা যদি না থাকে তাহলে সেরা কোনো কিছু তারা বেনিফিট পাচ্ছে না। এটার জন্য তাদের যে স্যালারি যে ওয়েজ থাকে সেখান থেকে কিছু পার্সেন্ট টাকা সেটা কেটে পড়ে রাখা হয়, সেটা পার মান্থ সেটা হয়। প্লাস কি পেনশন টু ডিপেন্ডেন্টস অফ ডিসিজ ওয়ার্কার্স অ্যান্ড কম্পেনসেশন অর ফর ফ্যাটাল অর আদার ইঞ্জুরিস অ্যান্ড ডিজিজেস। তাহলে একটা এমপ্লয়ি কী কী রিসিভ, কী কী সংগ্রহ করতে পারছে, যদি কিছু মেডিকেল রিলিফ সাহায্য সেটা পেলো, কোনো কী ক্ষেত্রে ক্যাশ বেনিফিট সেটা পাচ্ছে, মাতৃত্বকালীন কিছু সুবিধা সেটা পাচ্ছে। এরপরে কোনো ওয়ার্কার কারো যদি মরে যাচ্ছে, কারো যদি মৃত্যু হয়ে যাচ্ছে জব চলাকালীন, তাহলে সেই ক্ষেত্রে পেনশন পাবে যারা ডিপেন্ডেন্ট ওই ওয়ার্কারের প্রতি ছিল। প্লাস কোনো ফ্যাটাল যদি কিছু ইঞ্জুরি হয় সেক্ষেত্রে তারা ক্ষতিপূরণ পাবে। আর আদার্স কোনো কিছু আঘাত কিংবা কোনো কিছু রোগ ব্যাধি হলে সেক্ষেত্রেও তারা ইএসআই একটা সুবিধা লাভ করতে পারবে, যদি তারা ইন্স্যুরেন্স তাদের করা থাকছে, যদি তাদের ইএসআই কোম্পানি থেকে যদি প্রদান করে থাকে তবে। এবারে অ্যাপ্লিকেবিলিটি, মানে কতদূর একটা প্রযোজ্যতাটা কতদূর, এটা হচ্ছে পুরো হোল ওভার ইন্ডিয়াতে এটা ছড়িয়ে রয়েছে এই ইএসআই অ্যাক্ট। এটা কোথায় কোথায় অ্যাপ্লাই করা যাচ্ছে, এটা হচ্ছে সবকটা ফ্যাক্টরিজ, যত কারখানা রয়েছে, যত এস্টাবলিশ রয়েছে, ইনক্লুডিং তার মধ্যে কি গভর্নমেন্ট ফ্যাক্টরিজও পড়ছে। এবারে কিছু ফ্যাক্টরিজ বাদ থাকে যেগুলো সিজনাল ফ্যাক্টরি বলা হয়, যেগুলো সময়কালে যে ফ্যাক্টরিগুলো চলছে, মানে যেগুলো অল টাইম যে ফ্যাক্টরিগুলো রান হয় না, সেগুলো বাদ দিয়ে বাদবাকি সব কটাতে। হুইচ এমপ্লয় 10 or more employees and carry on a manufacturing process with the aid of power। 10টা কিংবা তার বেশি এমপ্লয়ি যদি কোনো ফ্যাক্টরি নিচ্ছে তাহলে সেক্ষেত্রে তাকে ইএসআই লাগু করতে হবে। সেটা কোন ক্ষেত্রে বলছে, যদি কোনো কিছু ম্যানুফ্যাকচারিং প্রসেস চলছে কোনো পাওয়ারের সাহায্য নিয়ে পড়ে। অ্যান্ড 20 employees where manufacturing process carried out without the aid of power। আর তাছাড়া কি, কেউ যদি 20টা এমপ্লয়ি যদি রিক্রুটমেন্ট করছে, সেখানে যদি কোনো ম্যানুফ্যাকচারিং প্রসেস চলছে, সেটা যদি পাওয়ার সাহায্য ছাড়াও যদি চলে, তাহলে সেক্ষেত্রেও ইএসআইটা সেখানে অ্যাপ্লাই হবে। পাওয়ার বলতে আগে যেটা কি বোঝানো হয়েছিল, আগে একটা চ্যাপ্টার পড়েছিলাম যেখানে ইলেকট্রিসিটি পাওয়ার এখানে কথা বলা হচ্ছে। দি অ্যাক্ট অলসো অ্যাপ্লাইজ টু শপ এস্টাবলিশমেন্টস, দোকান কিংবা কোনো স্থাপনা যেগুলো হয়তো প্রাইভেট, সেক্ষেত্রেও এই অ্যাক্টটা লাগু করা যায়। সাধারণত কি শপস অ্যান্ড এস্টাবলিশমেন্ট এমপ্লয়িং মোর দ্যান 20 employees আর কভার্ড বাই দি অ্যাক্ট। যদি 20টা এমপ্লয়ি বেশি যদি হয়ে যাচ্ছে, 20 কিংবা 20-র বেশি কোনো শপ যদি এমপ্লয়ি নিল সেখানে হয়তো কাজের জন্য, তো সেক্ষেত্রে তখন তাকে ইএসআই অ্যাক্ট তার সেটা কভার হবে। শপ অ্যাকর্ডিং টু দিল্লি শপস অ্যান্ড এস্টাবলিশমেন্ট অ্যাক্ট। এবারে এই সব যে দোকান যে ব্যাপার দোকানদানি, তো সেটারও একটা আইন আছে, সেই আইনটা কি দিল্লি শপস অ্যান্ড এস্টাবলিশমেন্ট অ্যাক্ট, যেটা 1954 সালে যেটা অভিনীত হয়েছে। এনি প্রেমাইসেস ওয়্যার গুডস আর সোল্ড, এরকম কোনো পরিধি কোনো জায়গা
যেখানে হয়তো জিনিসপত্র বিক্রি হচ্ছে আইদার রিটেল কিংবা হোলসেল, অথবা হোয়ার সার্ভিসেস আর রেন্ডার্ড থ্রু কাস্টমার্স অ্যান্ড ইনক্লুডস অ্যান অফিস, যেখানে একটা অফিস ইনক্লুডিং থাকছে, আর কাস্টমারদের থ্রু যেখানে আমরা সার্ভিসটা প্রদান করছি, যেখানে কাস্টমারদেরকে সার্ভিস দেওয়া হচ্ছে, যেখানে অফিস থাকছে, একটা স্টোর রুম থাকছে, গোডাউন থাকছে, কিংবা ওয়্যার হাউস থাকছে, কিংবা ওয়ার্ক হাউস কিংবা ওয়ার্ক প্লেস, সেসব ক্ষেত্রে ইএসআই লাগু হচ্ছে। কোন অ্যাক্টের আন্ডারে? যেটা দিল্লি শপস অ্যান্ড এস্টাবলিশমেন্ট অ্যাক্ট 1954 সাল যেটা অভিনীত হয়েছিল। এবারে সেটা সেম এরিয়ার মধ্যে হতে পারে কিংবা আদারওয়াইজ বাইরে হতে পারে, কিংবা ইউস্টিন কিংবা কারোর সঙ্গে কোনো কিছু কানেকশনও থাকতে পারে উইথ সাচ ট্রেড অর বিজনেসেস বাট ডাজ নট ইনক্লুড এ ফ্যাক্টরি অর এ কমার্শিয়াল এস্টাবলিশমেন্ট। কিন্তু ওটার সঙ্গে যাদের কোনো কারখানা সেভাবে কোনো সরাসরি যেন যোগাযোগ না থাকে, মানে কি ফ্যাক্টরি থেকে যদি যোগাযোগ থাকে তাহলে সেই ফ্যাক্টরিটাকে ওর মধ্যে ইনক্লুড করা হচ্ছে না, কারণ এটা শুধুমাত্র এখানে শপ অ্যান্ড এস্টাবলিশমেন্ট একটা কথা বলা আছে, কারণ ফ্যাক্টরি যদি ইনক্লুডেড থাকছে তাহলে সেক্ষেত্রে ফ্যাক্টরি একটা আমার ওর সঙ্গে লাগু হবে, তাই সেটার জন্য একটা আলাদা আইন করা আছে, অথবা একটা কমার্শিয়াল এস্টাবলিশমেন্ট। এর এস্টাবলিশমেন্ট মানে কি? এস্টাবলিশ মানে হচ্ছে একটা শপ, একটা কমার্শিয়াল এস্টাবলিশমেন্টও হতে পারে, কোনো রেসিডেন্সিয়াল হোটেল হতে পারে, রেস্টুরেন্ট হতে পারে, ইটিং হাউস হতে পারে, থিয়েটার কিংবা আদার প্লেসেস অফ পাবলিক অ্যামিউজমেন্ট অর এন্টারটেনমেন্ট, যেখানে পাবলিকদের জন্যে যেখানে ওরা মনোরঞ্জন করতে পারে পাবলিকরা। তো সেই সব জিনিস আমার কোনো দোকানও হতে পারে, কোনো হোটেল, কোনো রেস্টুরেন্ট, কোনো অ্যামিউজমেন্ট পার্ক, সেগুলো সব দাঁড়াচ্ছে কার আন্ডারে? এস্টাবলিশমেন্টের মধ্যে। যেখানে এই অ্যাক্টটা অ্যাপ্লাই করা যাবে, টু হুইচ দিস অ্যাক্ট অ্যাপ্লাইস অ্যান্ড ইনক্লুড সাচ আদার এস্টাবলিশমেন্ট অ্যাজ গভর্নমেন্ট, মেবি সেখানে গভর্নমেন্টের কিছু এস্টাবলিশমেন্ট আমরা ইনক্লুড করতে পারি। বাই নোটিফিকেশন ইন দ্য অফিসিয়াল গ্যাজেট, এগুলো অফিসিয়াল গ্যাজেটে আলাদা করে নোটিফিকেশান দেওয়া হয় যে কোন অ্যাক্ট কার উপরে সেটা লাগু হচ্ছে। প্লাস কি বলা হয় যে ডিক্লেয়ার টু বি অ্যান এস্টাবলিশমেন্ট ফর দ্য পারপাস অফ দিস অ্যাক্ট। এবারে সেইটা যে একটা এস্টাবলিশমেন্টে পরিণত হলো, আমি হয়তো কোনো একটা দোকান খুললাম বা একটা কোনো হোটেল খুললাম বা রেস্টুরেন্ট, কিংবা কোনো একটা পার্সন হয়তো সে বিজনেস চালু করছে, সেটা সে ওপেন করলো, তো সেইটা শপস অ্যান্ড এস্টাবলিশমেন্ট অ্যাক্টের আন্ডারে আসছে, সেটা যে একটা এস্টাবলিশমেন্ট বলে ঘোষণা করা হচ্ছে, তো সেগুলো সব কিছু অফিসিয়াল গ্যাজেটের মধ্যে সেটাকে বর্ণনা দেওয়া হয়। তবে পরে কি যে ডিক্লেয়ার টু বি অ্যান এস্টাবলিশমেন্ট ফর দ্য পারপাস অফ দিস অ্যাক্ট, তবে সেটা এস্টাবলিশমেন্ট হিসাবে ওটাকে ডিক্লেয়ার করা হলো, ঘোষণা হলো এটা, তারপরে সে অ্যাক্টটা ওইখানে সে উদ্দেশ্যে লাগু হবে। অ্যাকর্ডিং টু দিল্লি শপ অ্যান্ড এস্টাবলিশমেন্ট অ্যাক্ট 1954, সে ওই অ্যাক্টেরই কথা বলছে। কমার্শিয়াল যে এস্টাবলিশমেন্ট থাকছে সেটা মানে মিনস এনি প্রেমিসেস হোয়ার ইন এনি ট্রেড, যে কোনো ব্যবসা বাণিজ্য, বিজনেস অ্যান্ড ট্রেড অর প্রফেশন, জীবিকা, or any work in connection with or incidental or ancillary thereto is carried on and includes the society registered under the Societies Registration Act। এবারে এইটার সঙ্গে আরেকটা অ্যাক্ট এখানে যুক্ত হলো, যেটা হচ্ছে সোসাইটিস রেজিস্ট্রেশন অ্যাক্ট 1860 সাল। এই অ্যাক্টটার কথা কি বলছে? বলছে দিল্লি শপ অ্যান্ড এস্টাবলিশমেন্টের 1954 যেটা বলছে, তো এখানে কমার্শিয়াল এস্টাবলিশমেন্ট বলতে কোনগুলো? যেখানে হয়তো কোনো ব্যবসা বাণিজ্য কিছু চলছে, কিংবা কোনো জীবিকার উপর নির্ভর করে রয়েছে, কিংবা তার সঙ্গে হয়তো কোনো কাজ যদি আমার কানেক্টেড থাকছে, ঠিক আছে, সেই সব জিনিসগুলো এখানে রয়েছে। এইবারে তার সঙ্গে আরেকটা সোসাইটি এর সঙ্গে ইনক্লুড হচ্ছে সমাজ, সেটা রেজিস্ট্রেশন কার আন্ডারে থাকছে? যেটা হচ্ছে সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্ট 1860 সাল। অ্যান্ড চ্যারিটেবল আর আদার ট্রাস্টও আমার হতে পারে, যেখানে সেগুলো আবার রেজিস্ট্রেশন আমার থাকতেও পারে কিংবা যদি নাও থাকে। এবারে সেখানে কি, সেখানে আমার কোনো বিজনেস চলতে পারে, যেরকম এনজিও, নন গভর্নমেন্ট যেটা ট্রাস্টগুলো যেগুলো চলে, তো সেসব ট্রাস্টও আমার এর মধ্যে পড়তে পারছে। সেখানে বিজনেস হয়, ট্রেড হয়, অর প্রফেশন, কোনো একটা জীবিকা হয়তো ওর সঙ্গে আমার নির্ভর করে রয়েছে, কিংবা অর ওয়ার্ক ইন কানেকশন উইথ, অর ইনসিডেন্টাল, জার্নালিস্টিক, প্রিন্টিং এস্টাবলিশমেন্ট, কন্ট্রাক্টার্স অ্যান্ড অডিটার্স এস্টাবলিশমেন্ট, এই সব কিছু থাকছে এর মধ্যে। এবারে বলছে কোয়ারিজ অ্যান্ড মাইন্স নট গভর্ন বাই দি মাইন্স অ্যাক্ট 1952। কোয়ারি মানে কি খাদান এবং খনি, এগুলো কিন্তু মাইন অ্যাক্ট 1952 দ্বারা এটা গভর্ন করা হচ্ছে না। তাছাড়া আর কি আমার অ্যাক্টের মধ্যে থাকছে? এডুকেশনাল অর আদার ইনস্টিটিউশনস রান ফর প্রাইভেট গেন, প্রেমিসিস ইন হুইচ বিজনেস অফ ব্যাঙ্কিং, ইন্স্যুরেন্স, stocks and shares, brokerage or product exchange is carried on, but does not include a shop or a factory registered under the Factories Act 1948। তার মানে কি ফ্যাক্টরিজ অ্যাক্ট 1948 এগুলোর মধ্যে যেগুলো রেজিস্ট্রেশন করা থাকছে সেগুলো কিন্তু আমার কমার্শিয়াল অ্যাক্ট মানে দিল্লি শপস অ্যান্ড এস্টাবলিশমেন্ট অ্যাক্ট, কিংবা আমার মাইন্স অ্যাক্ট, কিংবা সোশ্যাল রেজিস্ট্রেশন অ্যাক্ট 1860 সাল, এগুলোর মধ্যে কিন্তু পড়ছে না। যেগুলো আমার রেজিস্ট্রেশন করা থাকবে না ফ্যাক্টরিজ অ্যাক্ট, সেগুলো আমার এটার মধ্যে আসছে, যে বাট ডাজ নট ইনক্লুড এ শপ আর এ ফ্যাক্টরি রেজিস্টার্ড আন্ডার দ্য ফ্যাক্টরিজ অ্যাক্ট 1948। অথবা কি বলছে থিয়েটার, সিনেমাস, রেস্টুরেন্ট, ইটিং হাউস, রেসিডেন্সিয়াল হোটেল, ক্লাবস অর আদার প্লেসেস অফ ফর্ম
পাবলিক অ্যামিউজমেন্ট অর এন্টারটেনমেন্ট। এবারে ফর্ম নাম্বার 1, এমপ্লয়ার্স রেজিস্ট্রেশন ফর্ম। একটা রেজিস্ট্রেশন ফর্ম হয় যেখানে এমপ্লয়ারদের সব কিছু জিনিস কিছু নথিভুক্ত করা হয়। সেটা কি অলসো রিকোয়ার এ কপি অফ দ্য রেজিস্ট্রেশন সার্টিফিকেট, যে নথিভুক্ত করা হলো তার যে একটা শংসাপত্র কিংবা তার একটা লাইসেন্স obtained under the Shops and Establishment Act to be attached along with this form. শপ অ্যান্ড এস্টাবলিশমেন্ট অ্যাক্টের আন্ডারে এগুলো যেটা রইলো, তো তার সঙ্গে এমপ্লয়ার যে রেজিস্ট্রেশন ফর্ম সেটার যে একটা শংসাপত্র সেটাও এর সঙ্গে অ্যাটাচ করে পুরো দিতে হবে, তার যে লাইসেন্সটা। ফ্রম দিস ইজ কোয়াইট এভিডেন্ট দ্যাট ইএসআই অ্যাক্ট উইল বি অ্যাপ্লিকেবল টু শপস অ্যান্ড এস্টাবলিশমেন্ট। তবে গিয়ে কি যে ইএসআই অ্যাক্টটা শপ আর এস্টাবলিশমেন্টে কি লাগু করা যাবে, কারণ ওই যে দোকান কিংবা এই এতগুলো যে জিনিস এখানে বলা হলো, থিয়েটার, অ্যামিউজমেন্ট পার্ক, ইটিং হাউস, রেসিডেন্সিয়াল হোটেল, সিনেমাস, রেস্টুরেন্টস, তারপরে কোনো জার্নালিস্ট, কোনো এস্টাবলিশমেন্ট, কোনো প্রিন্টিং কোনো এস্টাবলিশমেন্ট, কোনো কন্ট্রাক্টর কোনো এস্টাবলিশমেন্ট, ঠিক আছে, কোনো অডিটর কোনো এস্টাবলিশমেন্ট, কিংবা সামাজিক নথিভুক্তর কোনো আইন, তো এইগুলোতে ইএসআই কখন লাগু হচ্ছে? যদি সেইগুলো এই যতগুলো নাম বললাম সেগুলো যদি আমার শপস অ্যান্ড এস্টাবলিশমেন্ট অ্যাক্টের মধ্যে যদি এগুলো পড়ে থাকে, যদি ওর মধ্যে নথিভুক্ত হয়ে থাকে, যদি ওইখানে কোনো এমপ্লয়ার কাজ করছে, তখন সে এমপ্লয়ার যদি ডেটাগুলো ফর্মগুলো ফিল আপ করে জমা দিচ্ছে, যদি অ্যাটাচ করছে, তবে গিয়ে সে ওইখানে ইএসআই একটা সেই সব ক্ষেত্রে সেই শপ আর এস্টাবলিশমেন্ট ক্ষেত্রে সেটা লাগু হচ্ছে। তার মানে কি, মানে সেই শপ বা এস্টাবলিশমেন্টে যারা যারা কাজ করবে তারা তখন ইএসআই আন্ডারে আসবে, তা না তো তারা আসবে না। এই যে শপ আর এস্টাবলিশমেন্ট এগুলো রাজ্য থেকে রাজ্য ভ্যারি করে, যে কোনটাকে আমি দোকান বলবো কোনটাকে আমি এস্টাবলিশমেন্ট বলবো, সেগুলো রাজ্য টু রাজ্য ভ্যারি করছে। কীরকম ভ্যারি করে, কার উপর নির্ভর করে, হচ্ছে ডিপেন্ডিং অন দ্য শপ অ্যান্ড এস্টাবলিশমেন্ট অ্যাক্ট অফ দ্যাট পার্টিকুলার স্টেট। এবারে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গর শপ অ্যান্ড এস্টাবলিশমেন্ট অ্যাক্ট, সে একটা হয়তো দেখা যাচ্ছে আমার ইউপির থেকে আলাদা, আবার ইউপির যে অ্যাক্ট সেটা দেখা যাচ্ছে আমার তামিলনাড়ু থেকে আলাদা। তার মানে কি সেখানে দোকান আর এস্টাবলিশমেন্টগুলো ভ্যারি করছে, তো সেই জন্য এগুলো আলাদা আলাদা হয়। কিন্তু কোনো এইসব জায়গাতে যদি কোনো এমপ্লয়ি কাজ করছে, তো সেই এমপ্লয়ি যদি ইএসআই আন্ডারে যদি আসতে চাইছে, তবে আগে দেখা হয় যে সেই কোম্পানিটা কোন অ্যাক্টের মধ্যে পড়ছে, কোন আইনের মধ্যে সেটা রয়েছে, যতগুলো একটা এখানে কথা বলা হলো, তবে গিয়ে যে সেই কোম্পানি ওখানে সেই ইএসআইয়ের জন্য অ্যাপ্লাই করতে পারবে, কিংবা ওই কোম্পানি অ্যাটাচ বলতে কি, যে কোম্পানি সব কিছু ওর বন্দোবস্ত করে দেবে, ওর যে স্যালারি থাকবে স্যালারি থেকে ইএসআইয়ের জন্য সে কিছু টাকা ডিরেক্ট হবে, তার ওকে স্লিপ একটা ফর্ম সেটা ওকে শো করে, মানে ফর্মটা ফিল আপ করবে, তারপর ওকে প্রতি মাসে সেটা শো করা হবে যে তোমার এই টাকাটা তোমার জন্য কাটা হচ্ছে ইএসআইয়ের জন্য। দি অ্যাক্ট ডাজ নট অ্যাপ্লাই টু এনি মেম্বার অফ ইন্ডিয়ান নেভাল, মিলিটারি, এয়ার ফোর্সেস। এই যে এটা কিন্তু কোনো ভারতীয় নৌবাহিনী কিংবা মিলিটারি আর্মি ক্ষেত্রে কিংবা এয়ারফোর্সের ক্ষেত্রে কিন্তু এই অ্যাক্টগুলো লাগু হয় না, ওদের জন্য একটা আলাদা অ্যাক্ট থাকে। আর্মিদের জন্য, নৌবাহিনী, নেভাল ফোর্স, এয়ারফোর্স, এদের জন্য আইন থাকে আলাদা। এগুলো হচ্ছে শুধুমাত্র নর্মাল পাবলিকদের ক্ষেত্রে। যত রকম এমপ্লয়িজ থাকছে, যেটা ক্যাজুয়াল হোক বা টেম্পোরারি হোক বা কন্ট্রাক্ট এমপ্লয়ি হোক, যাদের মাইনে ধরেন 10,000 টাকা থেকে নিচে, লেস দেন 10,000 পার মান্থ আর কভার্ড, তারাও কিন্তু এর মধ্যে কভার্ড হচ্ছে। যারা হয়তো মাইনে তুলছে লেস দেন 10,000 পার মান্থ আর কভার, তারাও কিন্তু এর মধ্যে কভার থাকছে। অল এমপ্লয়িজ ইনক্লুডিং ক্যাজুয়াল, টেম্পোরারি আর কন্ট্রাক্ট। দ্য সিলিং লিমিট হ্যাজ বিন রেজড ফ্রম 7,500 টু 10,000। সিলিং মানে কি, একদম আপ লিমিট, টপ লিমিট কতটা সেটা চেঞ্জ করা হয়েছে। 7.5 ছিল, 7.5 থেকে করা হয়েছে 10,000। কবে থেকে করা হয়েছে? উইথ এফেক্ট ফ্রম 1 অক্টোবর 2006। যারা অ্যাপ্রেন্টিসশিপ যারা থাকছে, অ্যাপ্রেন্টিসশিপরা কিসের আন্ডারে তারা কভারেজ পাচ্ছে? তারা কভারেজ পাচ্ছে অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্টের আন্ডারে। তারা কিন্তু এই ইএসআই অ্যাক্টের আন্ডারে তারা কিন্তু কোনো কভারেজ পাচ্ছে না, কারণ অ্যাকর্ডিং টু এবার অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট 1961-তে যেটা বলা আছে সেটা হচ্ছে অ্যাপ্রেন্টিস মানে হচ্ছে একটা মানুষ হু ইজ আন্ডারগোয়িং অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং, মানে একটা শিক্ষানবিশ যে কি শিক্ষানবিশ প্রশিক্ষণের নিচে আন্ডারে সে কাজ চলছে, সে ট্রেনিং নিচ্ছে, ঠিক আছে, কি জন্য নিচ্ছে? ইন পারসুয়েন্স অফ এ কন্ট্রাক্ট অফ অ্যাপ্রেন্টিসশিপ, যাতে কি অ্যাপ্রেন্টিসশিপ একটা যে কন্ট্রাক্ট সেটা সে যাতে পারসিউ করতে পারে, সেটাকে সে যাতে এগিয়ে নিয়ে যেতে পারে, তো তার জন্য যে প্রশিক্ষণটা তো দরকার, সে প্রশিক্ষণটা করছে, তো সেই জন্য তাকে অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্টের আন্ডারে যা নিয়ম থাকবে সেটা তাকে ফলো করতে হবে, আর সে ইএসআই অ্যাক্টের আন্ডারে সে আসছে না। কিন্তু যখন সে অ্যাপ্রেন্টিসশিপ পাস করে যাবে, তারপরে সে যদি কোনো কোম্পানি জয়েন করে, তখন তার যে স্যালারি হবে সেই স্যালারি দেখে পরে কিন্তু ইএসআই অ্যাক্টের মধ্যে আসতে পারে। The apprentices under any scheme, as the name suggests, come to learn the tricks of the trade and may not count much so far as the output of the factory is concerned. With that end in view, the apprentices are exempted from the operation of laws relating to labor unless the state government thought otherwise. এই যে অ্যাপ্রেন্টিস, সেটা যে কোনো স্কিমের আন্ডারে যেটা পড়ছে, আন্ডার এনি স্কিম, যেরকমের নামটা সাজেস্ট করবে, মানে কি, মানে অ্যাপ্রেন্টিস মানে আমি কোনো ট্রেডের ওপরে আমি করতে পারি, যে কোনো ট্রেডের ওপরে। তো তারা কি করতে আসে, তারা কোম্পানিতে জয়েন করছে, তারা কি কোনো কিছু ট্রিক্স শেখার জন্য, সেই ট্রেড সংক্রান্ত, যে কী করে আমি ইজিলি কাজটা শিখবো, কত ইজিলি আমি কাজটা করতে পারবো। তাদের যে কাজ, ঠিক আছে, সেটা কি বলছে, অ্যান্ড মে নট কাউন্ট মাস সো ফার অ্যাজ দ্য আউটপুট অফ দ্য ফ্যাক্টরি ইজ কনসার্ন। এবারে ফ্যাক্টরির যে কাজ হচ্ছে, ফ্যাক্টরি যে প্রোডাকশন লাইনে, সে প্রোডাকশন লাইনে
যে আউটপুটটা পাওয়ার কথা, সে আউটপুট নিয়ে তো ফ্যাক্টরি খুবই চিন্তিত, মানে খুবই গভীর মগ্ন যে আমার আউটপুট যেন বেশি হয়। সেই ক্ষেত্রে একদম ডিরেক্ট অপারেশনস লাইনে কিংবা প্রোডাকশন লাইনে হয়তো কোনো অ্যাপ্রেন্টিসকে হয়তো কাজ করছে না দেওয়া হতেও পারে সেদিক দিয়ে, কারণ সে তো নতুন নতুন শিখছে। তো সেক্ষেত্রে কোনো কিছু যদি অ্যাক্সিডেন্ট ঘটে কিংবা যদি কোনো ইনসিডেন্ট হয়, তাহলে সেক্ষেত্রে আমার আউটপুট যেটা ফ্যাক্টরি থেকে আসে সেটা আমার কিছু লস হতেও পারে, তো সেটা তখন কোম্পানির ক্ষেত্রেও লস হবে। সেই জন্য কী হচ্ছে যে এই যে অনেকগুলো যে আইন থাকে, সে আইন থেকে অ্যাপ্রেন্টিসকে আলাদা রাখা হয় রিলেটেড টু লেবার। মানে একটা লেবার বা একটা ওয়ার্কার বা একটা এমপ্লয়ি, তারা যে আইনের মধ্যে আওতায় আসছে, যে আওতার মধ্যে থেকে তারা কাজটা করছে, তারা কোম্পানিকে আউটপুট দিচ্ছে, সেই সব জিনিস থেকে অ্যাপ্রেন্টিসকে আলাদা রাখা হয়। তাদেরকে আর এক্সেম্পটেড ফ্রম দ্য অপারেশন অফ দ্য লস। কতক্ষণ অবধি সেটাকে আলাদা রাখবো? যতক্ষণ না স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট আলাদা করে কিছু ভাবছে ততক্ষণ। মানে তাদেরকে সরাসরি প্রোডাকশন লাইনে কিংবা অপারেশনস লাইনে তাদেরকে হয়তো কাজ করতে না দেওয়া হতেও পারে, তাদেরকে জাস্ট কাজ শেখানো হবে। এ ফ্যাক্টরি অর এস্টাবলিশমেন্ট টু হুইচ দিস অ্যাক্ট অ্যাপ্লাইজ shall continue to be governed by its provisions even if the number of workers employed falls below the specified limit. একটা ফ্যাক্টরি কিংবা একটা স্থাপনা এস্টাবলিশমেন্ট যার মধ্যে যাকে এই অ্যাক্টটা যেখানে অ্যাপ্লাই হচ্ছে, তো তাদেরকে কি কন্টিনিউ তাদেরকে কোম্পানি কিংবা এস্টাবলিশমেন্ট চালাতে হবে। আর সেইটা কে নিয়ন্ত্রণ করবে? গভর্ন কার দ্বারা হবে? যে বিধানগুলো দেওয়া থাকবে বাই ইটস প্রভিশনস। ওয়ার্কার যদি এমপ্লয়ি যে আমি কাজ করছে, সেটা দেখা গেলো যে আমার অনেক ওয়ার্কার এমপ্লয়ি কমে গেল, যদি ওয়ার্কার ছাড়াই করলাম কোম্পানি থেকে, কিংবা দেখা যাচ্ছে অনেক ওয়ার্কার হয়তো ছেড়ে চলে যাচ্ছে স্পেসিফাইড লিমিট থেকে, তাও কিন্তু ওদেরকে এটা কন্টিনিউ করে যেতে হবে। ইয়েস, অর দ্য ম্যানুফ্যাকচারিং প্রসেস দেয়ার ইন সিজেস টু বি ক্যারিড অন উইথ দ্য এড অফ পাওয়ার সাবসিকুয়েন্টলি। হয়তো ম্যানুফ্যাকচারিং প্রসেস সেটা হয়তো আমার ফল করছে, সিজ হয়ে যাচ্ছে, বন্ধ হচ্ছে, কম হচ্ছে, কিংবা হয়তো আমার ওয়ার্কার ছেড়ে চলে যাচ্ছে। কিন্তু একবার যদি আমার ইএসআই অ্যাক্ট যদি আমার ওই ফ্যাক্টরি কিংবা এস্টাবলিশমেন্ট ক্ষেত্রে যদি আমার লাগু হচ্ছে ওয়ার্কারদের জন্য, তাহলে সেটা কিন্তু যে বিধান থাকবে সেই বিধান অনুযায়ী সেটাই কিন্তু আমাকে কন্টিনিউ করে যেতেই হবে। ওটা কিন্তু মাঝখানে কিন্তু বন্ধ করে দিলে ওটা চলবে না। হোয়ার এ ওয়ার্কম্যান ইজ কভার্ড আন্ডার দ্য ইএসআই স্কিম। তো ইএসআই স্কিমের আন্ডারে যে ওয়ার্কম্যানগুলো, তাদের যে কভারেজ থাকছে সেটা কী? কম্পেনসেশন আন্ডার দ্য ওয়ার্কম্যানস কম্পেনসেশন অ্যাক্ট ক্যানট বি ক্লেমড ইন রেসপেক্ট অফ এমপ্লয়মেন্ট ইনজুরি। ওয়ার্কম্যানদের জন্য কিছু অ্যাক্ট থাকে যেটাকে বলা হয় ওয়ার্কম্যান কম্পেনসেশন অ্যাক্ট। তো সেটা কিন্তু ক্লেম করা যাবে না এমপ্লয়মেন্ট যদি কোনো কিছু ইনজুরি হয়। তাহলে তার মানে কি ইএসআই স্কিমের মধ্যে যে থাকছে সে কিন্তু ইএসআই সংক্রান্ত সে তার সুবিধাগুলো নিতে পারবে। তাহলে কারণ ওয়ার্কম্যান কম্পেনসেশন অ্যাক্ট মানে ওয়ার্কম্যান যে ক্ষতিপূরণ দেওয়ার যে আইনটা, সেটা কিন্তু তখন কিন্তু সে অ্যাপ্লাই করতে পারছে না, তখন সেটার জন্য সে কিন্তু কোনো বেনিফিট পাচ্ছে না। সে শুধুমাত্র বেনিফিট কোনটা থ্রু পাবে? ইএসআই থ্রু পাবে। যদি আমার কোনো কিছু এমপ্লয়মেন্ট ইনজুরি হচ্ছে, তবে মানে জব চলাকালীন যদি কিছু আঘাত পাচ্ছে। এর নো বেনিফিটস ক্যান বি ক্লেমড আন্ডার দ্য ম্যাটারনিটি বেনিফিট অ্যাক্ট। মাতৃত্বকালীন মাতৃত্বের জন্য যে বেনিফিট সুবিধাগুলোর জন্য যে আইন দেওয়া আছে, সেটাও কিন্তু সে কোনো কিছু ক্লেম করতে পারবে না কোনো নারী, যদি তার ইএসআই সে নেওয়া থাকছে। এর কোন কোন এরিয়া কভার্ড হচ্ছে? ইএসআই যে স্কিম, যে পরিকল্পনাটা, এইটা বাস্তবায়ন করা হয় কীভাবে? এরিয়া ওয়াইজ বাই স্টেজেস, মানে এক একটা স্তরে দেখা হয় কোন কোন এরিয়াতে আমি সেটা অ্যাপ্লাই করতে পারবো, তারপর সেটাকে বাস্তবায়ন করা হয়। এটা মানে অলমোস্ট সব ইউনিয়ন টেরিটরিতে এটা ইমপ্লিমেন্ট করা হয়েছে, অলরেডি হয়ে গেছে বাস্তবায়ন। অ্যান্ড স্টেটস, সব জায়গাতে, সব রাজ্যতে হয়েছে। এবার কিছু কিছু স্টেট এখানে বাদ আছে। কীরকম? নাগাল্যান্ড এর মধ্যে আসছে না, মণিপুর আসছে না, ত্রিপুরা আসছে না, সিকিম আসছে না, অরুণাচল প্রদেশ আসছে না, মিজোরাম আসছে না। এগুলো ইএসআই স্কিমের আন্ডারে এটা আসছে না। এবারে এই যে প্রশাসনিক যে ব্যাপারে অ্যাক্টের, সেটা এখানে বলা রয়েছে। এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন, এই কর্পোরেশন যে বিমার যে কর্পোরেশন যে সংস্থা, এইটার দ্বারা কি হয়? এই অ্যাক্টের বিধানগুলোকে অ্যাডমিনিস্ট্রেট করা হয়, মানে কি গভর্নিং করা হয়, সেটাকে দেখা হয় এইটার থ্রু, ইএসআই কর্পোরেশনের থ্রু। এর মধ্যে কি কি থাকছে? এর মধ্যে ইট কম্প্রাইসেস মেম্বার্স। এখানে কিছু মেম্বার কাজ করছে এই কর্পোরেশনের মধ্যে। তারা কি? তারা এমপ্লয়িজ, তারা এমপ্লয়ার্স, সেন্ট্রাল অ্যান্ড স্টেট গভর্নমেন্ট। এর পাশাপাশি কি? রিপ্রেজেন্টেটিভস অফ পার্লামেন্ট অ্যান্ড মেডিকেল প্রফেশন। তার মানে কি? যারা মেডিকেল প্রফেশনে রয়েছে, যারা এমএলএ বা এমপি, কিংবা যারা রাজ্য বা কেন্দ্রের কর্মচারী, মানে গভর্নমেন্টের কর্মচারী, তারাও থাকছে। তার সঙ্গে যারা এমপ্লয়ার্স, যারা আর কি কোম্পানির মালিক, তারাও থাকছে। এই সবটা মিলে আমার কি তৈরি হচ্ছে? এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন। এই প্রশাসনিক যে ব্যবস্থা, এই প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমেই আমার এই ইএসআই অ্যাক্টের বিধানগুলো ঠিক করা হয়। এছাড়া একটা স্ট্যান্ডিং কমিটি তৈরি করা হয় এর মধ্যে থেকে, ফ্রম অ্যামংস দ্য মেম্বার্স অফ দ্য কর্পোরেশন, মানে কর্পোরেশনের যতজন মেম্বার থাকছে তাদের মধ্যে থেকে একটা স্ট্যান্ডিং কমিটি তৈরি করা হয়, যেটা কি একটা এক্সিকিউটিভ বডি হিসেবে কাজ করে।
এর মধ্যে কী কী থাকছে, দ্য মেডিকেল বেনিফিট কাউন্সিল, মেডিকেলের যে সুবিধা যে পরিষদ সেটা থাকবে, সেইটা কার দ্বারা কনস্টিটিউট করা হবে, বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। এটা হচ্ছে একটা আরেকটা এটা স্ট্যাটুটরি একটা বডি দ্যাট এবারে এরা কি উপদেশ দেবে, যে মেডিকেল যে বেনিফিট কাউন্সিল এদের উপদেশটা কি, দ্যাট অ্যাডভাইজেস দ্য কর্পোরেশন, মানে এরা উপদেশ দেবে হচ্ছে কাকে, ইএসআই কর্পোরেশনকে, অন ম্যাটার্স রিগার্ডিং অ্যাডমিনিস্ট্রেশন অফ মেডিকেল বেনিফিট, মানে মেডিকেল সংক্রান্ত যে সুবিধা লাভগুলো লাভ ক্ষতি সেইটা অ্যাডমিনিস্ট্রেশনের সংক্রান্ত সেই উপদেশটা মেডিকেল বেনিফিট কাউন্সিল দিচ্ছে কাকে, এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশনকে। তাছাড়া কি, দি সার্টিফিকেশন ফর দ্য পারপাস অফ গ্র্যান্ট অফ বেনিফিটস অ্যান্ড আদার কানেক্টেড ম্যাটার্স। এবারে আরও কোনো কিছু শংসাপত্র, কোনো কিছু ধরে বেনিফিটের হয়তো সেটাকে মঞ্জুর করানো কিংবা আদার্স কিছু কানেক্টেড ম্যাটার, সেগুলো সব হচ্ছে কে দেখছে, মেডিকেল বেনিফিট কাউন্সিল। এবারে সেটাকে অ্যাডভাইস করছে কাকে, করছে ইএসআই কর্পোরেশনকে, তবে গিয়ে যে আমার এই একটা ঠিক মতন লাগু হচ্ছে। এবার হচ্ছে নথিভুক্তকরণ। দি এমপ্লয়ার শুড গেট হিজ ফ্যাক্টরি অর এস্টাবলিশমেন্ট registered with the ESI corporation within 15 days after the act becomes applicable to it. তো এই যে এমপ্লয়ার, যে আর কি ফ্যাক্টরির মালিক, যে ওনার, যে আর কি জব দিচ্ছে, তো তার সেই ফ্যাক্টরিটা কিংবা যে স্থাপনাটা সেটা নথিভুক্তকরণ হবে কার মধ্যে, ইএসআই কর্পোরেশনের মধ্যে। তবে তো সেই এমপ্লয়িরা যারা ওখানে কাজ করবে তারা ইএসআই মধ্যে আওতায় তারা আসবে, তা না তো আওতায় আসবে না। তো সেটা কখন হচ্ছে, উইথ দ্য ইএসআই কর্পোরেশন উইদিন 15 days আফটার দ্য অ্যাক্ট বিকামস অ্যাপ্লিকেবল, মানে তারা প্রথমে যখন অ্যাপ্লাই করছে, অ্যাপ্লাই করার 15 দিনের মধ্যে তবে গিয়ে যে সেই অ্যাক্টটা ওইখানে অ্যাপ্লিকেবল হচ্ছে কোনো ফ্যাক্টরিতে বা এস্টাবলিশমেন্টে। কিন্তু একটা কথা মানবে কি, যে ফ্যাক্টরি অ্যাক্ট আলাদা, শপস অ্যান্ড এস্টাবলিশমেন্ট অ্যাক্ট আলাদা, আর ইএসআই অ্যাক্ট কিন্তু একটা আলাদা। অ্যান্ড অলসো অবটেন দ্য এমপ্লয়ার্স কোড নাম্বার, তবে গিয়ে কি, যে এমপ্লয়ারের যে একটা কোড নাম্বার হয় সেই কোড নাম্বারটা তারা পাচ্ছে। যেরকম তোদেরকে গতকাল আমি দেখিয়েছিলাম যে কোড নাম্বারটা কি হয়, অ্যাপ্রেন্টিস যে ওয়েবসাইটটা রয়েছে ভারত সরকারের, সেই ওয়েবসাইটে গিয়ে পরে যখন ওখানে অ্যাপ্রেন্টিস আমরা চেক করবো যে কোন কোন কোম্পানিতে এখন ভ্যাকেন্সি চলছে, তো সেখানে দেখবি প্রতিটা কোম্পানির ওইখানে কোড নাম্বার দেওয়া আছে, কোম্পানির কোড নাম্বার, এমপ্লয়ার্স। এবার অ্যাপ্লিকেশনটা কীভাবে করতে হয়, অ্যাপ্লিকেশন শুড বি মেড ইন ফর্ম 1, এর জন্য আলাদা ফর্ম পাওয়া যায়। After having been satisfied with the application form, the regional office will allot a code number to the employer, which must be quoted in all document and correspondence. তো একটা কোম্পানির মালিক এমপ্লয়ার সে কী করলো, সে একটা অ্যাপ্লিকেশন সাবমিট করলো। সে অ্যাপ্লিকেশন সাবমিট করলো কি, যে সেটা তার কোম্পানি, তার এস্টাবলিশমেন্ট, তো সেটার মধ্যে কিছু ওয়ার্কার এমপ্লয়ি কাজ করছে, তো ইএসআইয়ের মধ্যে তাদেরকে নিয়ে এসে চায়, তো আমি আমার ইএসআই যে কর্পোরেশন সেখানে সে অ্যাপ্লাই করছে যে এই আমার কোম্পানি ফ্যাক্টরি যেন ইএসআইয়ের মধ্যে আসে, আওতার মধ্যে আসে। তো সব কিছু জমা করার পর সেটা যদি সন্তুষ্টি হয়, সে অ্যাপ্লিকেশন ফর্মটা যদি ঠিকঠাক থাকে, সেটাকে স্ক্রুটনি করে দেখা হবে, চেকিং করে। তারপরে রিজিওনাল যে অফিস, যে আঞ্চলিক যে দপ্তর থাকবে, সেই আঞ্চলিক দপ্তর সেই এমপ্লয়ারকে একটা কোড নাম্বার দেবে। এবারে সেই কোড নাম্বারটা যেন সমস্ত রকম ডকুমেন্ট আর তার সঙ্গে যা করেসপন্ডেন্ট যে ডকুমেন্ট থাকবে, তার পার্শ্ববর্তী যেসব জিনিসপত্রগুলো আরও থাকছে সবগুলো যেন ওর মধ্যে সে কোড নাম্বারটা যেন লিখে দেওয়া থাকে, যেন ওটা কোড করা থাকে, এটা মাস্ট কোড নাম্বারটা। এবার হচ্ছে আইডেন্টিটি কার্ড। একজন এমপ্লয়ি যে জব করছে, যে জবে ঢুকছে, তাকে একটা ফাইল দিতে হয় ঘোষণা করতে, কি একটা ডিক্লারেশন, কিসের উপরে, ফর্ম আপন এমপ্লয়মেন্ট ইন ফ্যাক্টরি অর এস্টাবলিশমেন্ট টু শো দ্যাট হি ইজ কভার্ড আন্ডার দ্য অ্যাক্ট। এবারে ওই এমপ্লয়িটা যে ইএসআই অ্যাক্টের মধ্যে পড়ছে, তাই সে যে ইএসআই অ্যাক্টের আওতাভুক্ত এলো, তো সেটা কী করে সে বুঝতে পারবে, কী করে সে শো করবে, তার মানে কি, তাকে যে একটা আই কার্ড দেওয়া হবে, তো সেই আই কার্ডটা পাওয়ার জন্যে যে ইএসআই একটা আলাদা কার্ড হয়, সে কার্ডটা নিয়ে গিয়ে পরে সে যদি তার কোনো শরীর খারাপ হলো, তো সে যদি ডক্টর দেখায়, ডক্টর যা প্রেসক্রিপশান দেবে, যা মেডিকেল বিল হবে, সেটা সে তো একটা বেনিফিট পাবে, কিছু পার্সেন্ট সেটা ক্যাশ বেনিফিট পাচ্ছে, তো সে ক্যাশ বেনিফিটটা সে তখন কোম্পানি গিয়ে ক্লেম করবে, কোম্পানি ওকে বেনিফিটটা দেবে। কিন্তু ওই ইএসআই কার্ডটাকে পাওয়ার জন্যে তাকে একটা ফর্ম ফিল আপ করতে হবে, যে সে ওই এমপ্লয়মেন্ট বা ফ্যাক্টরি বা এস্টাবলিশমেন্টে সেখানে কাজ করছে, আর সে অ্যাক্টের আওতার মধ্যে সে আসতে চাইছে, মানে কি, সে ইএসআই সে নিতে চাইছে সুবিধাটা, তবে গিয়ে তাকে একটা আলাদা করে ইএসআইয়ের কার্ড দেওয়া হয়। এরপরে আসছে এই যে স্কিম, যে পরিকল্পনা, এর আন্ডারে আমরা কী কী সুবিধা পেতে পারি। এমপ্লয়িজ কভার্ড আন্ডার দ্য স্কিম আর এন্টাইটেল টু মেডিকেল ফেসিলিটিস ফর সেলফ অ্যান্ড ডিপেন্ডেন্স। সর্বপ্রথম কি, মেডিকেল সংক্রান্ত যে সুবিধাগুলো স্যার নিজের জন্যে প্লাস
যে ডিপেন্ডেন্ট মানে যারা ওই মানুষটির প্রতি যারা নির্ভরশীল তারা সবাই এটার আন্ডারে আসছে। দে আর অলসো এন্টাইটেল টু ক্যাশ বেনিফিটস, ক্যাশ সংক্রান্ত তারা সুবিধা লাভ করতে পারে ইন দ্য ইভেন্ট অফ স্পেসিফাইড কন্টিনজেন্সিস রিজাল্টিং ইন লস অফ ওয়েজেস অর আর্নিং ক্যাপাসিটি। দেখা গেল তাদের এরকম কোনো কিছু ঘটনা ঘটলো কোম্পানির ভেতরে যেখানে সে আর কাজ করতে সক্ষম নয়, তো তখন কি হয়, তখন তার ওয়েজেস কোনো কিছু আসছে না, কোনো কিছু তার আর্নিং ক্যাপাসিটি নেই, তো সেক্ষেত্রে তারা কিন্তু স্পেশাল কোনো কেসে তারা ক্যাশ বেনিফিট পেতে পারে কোম্পানি থেকে। এবারে যদি কোনো মহিলা সে যদি কোনো বিমা করে রাখছে আর এন্টাইটেল টু ম্যাটারনিটি ক্ষেত্রে তারা সুবিধা পাবে ফর কনফাইনমেন্ট। যদি কোনো কিছু ডেথ হচ্ছে বলছে হোয়ার ডেথ অফ অ্যান ইনসিওর্ড এমপ্লয়ি অকার্স ডিউ টু এমপ্লয়মেন্ট ইনজুরি অর অকুপেশনাল ডিজিজ দ্য ডিপেন্ডেন্টস আর এন্টাইটেল টু ফ্যামিলি পেনশন। এবার হয়তো কোনো মানুষ সে হয়তো জব করছে, জব করার দরুন তার হয়তো কোনো আঘাত লাগলো, এমপ্লয়মেন্ট ইনজুরি হলো, কিংবা কোনো কিছু কর্মক্ষেত্রে তার কোনো কিছু রোগ ব্যাধি হলো, যেটা হয়তো কারখানার ভেতরে হলো, ফ্যাক্টরির মধ্যে কিংবা তার কোনো এস্টাবলিশমেন্টের মধ্যে, কিংবা সেখানে দেখা গেলো সে যদি মারাও গেল আর তার যদি বিমা করানো থাকে, তো সেই মানুষটির যে ফ্যামিলি থাকবে যারা ওর প্রতি ডিপেন্ডেন্ট ছিল তারা কিন্তু তখন ফ্যামিলি একটা পেনশন পাবে। তো এরকম অনেক কিছু স্কিম থাকে যে স্কিমগুলো খুবই সুবিধার জন্য থাকে। ভেরিয়াস বেনিফিটস দ্যাট দ্য ইনসিওর্ড এমপ্লয়িজ অ্যান্ড দ্য ডিপেন্ডেন্টস আর এন্টাইটেল, দ্য ডিউরেশন অফ বেনিফিটস অ্যান্ড কন্ট্রিবিউটিভ কন্ডিশনস দেয়ার অফ আর এস আন্ডার। এবারে অনেক রকম বেনিফিট তার সুবিধা থাকছে, সেইগুলো কাদের জন্য থাকছে, যে এমপ্লয়ি যারা বিমা যারা করে রাখে, যারা ইনসিওর্ড এমপ্লয়ি থাকে এবং তাদের ডিপেন্ডেন্ট মানে যারা তার উপর নির্ভরশীল, তারাও তো এই আওতার মধ্যে আসছে। এইবারে ওই বেনিফিটের যে কত ডিউরেশন, কত দূর অবধি সে বেনিফিট পাবে আর কী কী তাকে কন্ট্রিবিউট তাকে করতে হবে, তার কন্ডিশনসগুলো সেগুলো এখানে এক এক করে দেওয়া রয়েছে। প্রথমে আসছে মেডিকেল বেনিফিট, তারপরে আসবে আমার সিকনেস বেনিফিট, তারপরে আসবে এক্সটেন্ডেড সিকনেস বেনিফিট, এরকম করে সব পার্ট বাই পার্ট। তারপরে আসছে এনহ্যান্স সিকনেস বেনিফিট, তারপরে ম্যাটারনিটি বেনিফিট, তারপরে ডিসেবলমেন্ট বেনিফিট, ডিপেন্ডেন্স বেনিফিট। সিকনেস বেনিফিট ইজ পেয়েবল, না তার আগে ম্যাটারনিটি মেডিকেলটা আছে, ফ্রম ডে ওয়ান, প্রথম দিন থেকে অফ এন্টারিং অ্যান ইন্স্যুরেবল এমপ্লয়মেন্ট ফর সেলফ অ্যান্ড ডিপেন্ডেন্স সাচ অ্যাজ স্পাউস, প্যারেন্টস অ্যান্ড চিলড্রেন ওন অর অ্যাডপ্টেড। প্রথম দিন থেকে যখন সে কোম্পানিতে সে এন্ট্রি করলো, তো তখন থেকে সে যদি ইন্স্যুরেন্সের জন্য অ্যাপ্লাই করছে, তো একটা ইন্স্যুরেবল এমপ্লয়মেন্ট, তো তার কী সুবিধা পাবে, সে নিজের জন্য সুবিধা পাচ্ছে মেডিকেল, প্লাস যারা ওর প্রতি নির্ভরশীল যেরকম কি স্ত্রী, বাবা মা, কোনো বাচ্চা, তারা সব এলো মেডিকেল বেনিফিটের মধ্যে তারা চলে এলো। এবার নিজের জন্য স্ত্রীর জন্য কি হচ্ছে কি, অন সুপার অ্যানুয়েশন সাবজেক্ট টু হ্যাভিং কমপ্লিটেড 5 years ইন ইন্স্যুরেবল এমপ্লয়মেন্ট অর সুপার অ্যানুয়েশন অর ইন কেস অফ হ্যাভিং suffered permanent physical disablement during the course of insurable employment। এবারে সুপার অ্যানুয়েশন মানে হচ্ছে কোম্পানি থেকে যখন সে লেফট করে বেরিয়ে যাচ্ছে, মানে সে যখন রিটায়ারমেন্ট হচ্ছে, সেটাকে বলা হয় সুপার অ্যানুয়েশন পিরিয়ড। তো এই সুপার অ্যানুয়েশন চলাকালীন কিংবা সুপার অ্যানুয়েশনের পর সে যদি কোনো কিছু বেনিফিট পেতে চাইছে, যেরকম যেটাকে বলা হয় মেডিক্লেম ইন্স্যুরেন্স, সেটাও তো একটা ইন্স্যুরেন্স, বিমা, তো সেটা কীরকম করতে হবে সেটা বলছে টু হ্যাভিং, ওই সুবিধাগুলো যদি পেতে হয় মেডিকেল সুবিধাগুলো, তাহলে কি বলছে টু হ্যাভিং কমপ্লিটেড 5 years ইন ইন্স্যুরেবল এমপ্লয়মেন্ট। মানে কি, মানে এমপ্লয়ের কাজ যখন চলছে, যখন সে এমপ্লয়ি থাকছে, তো কমসে কম তাকে 5 বছর আগে থেকে এই জিনিসটা করতে হচ্ছে, তবে গিয়ে সে মেডিক্লেমের একটা কোনো সুবিধা পাচ্ছে অন সুপারঅ্যানুয়েশন অর ইন কেস অফ হ্যাভিং সাফার্ড, কিংবা দেখা যাচ্ছে সে হয়তো পার্মানেন্ট তার কোনো ডিসএবলমেন্ট হয়ে গেল, হয়তো তার হাত চলে গেলো বা পা চলে গেলো, সে যখন হয়তো কাজ যখন সে করছিল, মানে ইন্স্যুরেবল এমপ্লয়মেন্ট মানে কি, এমপ্লয় যখন সে থাকছে, সে যখন এমপ্লয়মেন্ট যখন সে কাজ জব যখন যা চলছে, সেই সময় যদি তার কোনো কিছু বিমা করা থাকছে মেডিক্লেম সংক্রান্ত কিংবা ইএসএস সংক্রান্ত, তারপরে তার যদি কোনো কিছু অসুবিধা হচ্ছে, যে হয়তো সে ডিসেবল হয়ে গেল, তখন সে সুবিধাগুলো পাচ্ছে মেডিকেল বেনিফিট, কিংবা সে সুপার অ্যানুয়েশন হওয়ার 5 বছর আগের থেকে যদি সে সুবিধাগুলো লাভ ভোগ করছে, তখন সেগুলো সে পাচ্ছে। এরপরে আসছে সিকনেস, মানে অসুস্থ কারণে। তো এই অসুস্থ কারণে যে সুবিধাগুলো, সেটা একটা ইনসিওর্ড মানে যে মানুষের বিমা করা থাকছে তাকে পে করে কিসে, ক্যাশে। তো ক্যাশে বলতে কি, সেটা তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যায়। এটা কোন ক্ষেত্রে, যদি সিকনেস হচ্ছে, দেখা যাচ্ছে সিকনেসের জন্য সে হয়তো কাজ যে অ্যাবসেন্স হচ্ছে, সে আসতে পারছে না, ঠিক আছে, তো সেটা কী করে সে পাবে, একজন অথরাইজড ইন্স্যুরেবল মেডিকেল অফিসার বা প্র্যাকটিশনার, সে যদি সেটাকে সার্টিফাই করছে, তখন সে সেটা দেখিয়ে পরে সে বেনিফিট পেতে পারে।
বেনিফিটটা কীভাবে পাবে বলছে বেনিফিট বিকামস অ্যাডমিসেবল অনলি আফটার অ্যান ইনসিওর্ড হ্যাজ পেড কন্ট্রিবিউশন ফর অ্যাটলিস্ট 78 ডেজ ইন এ কন্ট্রিবিউশন পিরিয়ড অফ 6 মান্থ। 6 মাসের মধ্যে কমসে কম তাকে পেড যে তার কন্ট্রিবিউশন তাকে কমসে কম হতে হবে 78 দিন। মানে এই যে ইন্স্যুরেন্সের জন্য যে কোম্পানি টাকা দেয়, তো সেটা কীভাবে দেয়, আমাদের যে স্যালারি থাকে সে স্যালারি থেকে কিছু টাকা কাট করা হয়, যেরকম পিএফ প্রভিডেন্ট ফান্ডে কী হয়, সিপিএফ, যে স্যালারি থেকে কিছু টাকা কাট হয়, স্যালারি থেকে যে অংশটা যে পার্সেন্টেজ কাটিং করা হবে সেই সেরকম অ্যামাউন্টই কোম্পানি পে করবে, নিয়ে দুটো মিলে পরে পিএফ যে অ্যাকাউন্ট হয় সেখানে জমা হয়। তো ঠিক সেরকম এই ইন্স্যুরেন্সের ক্ষেত্রে ইন্স্যুরেন্স যদি আমি করাচ্ছি তো সেক্ষেত্রে কিছু অ্যামাউন্ট ওখান থেকে রেখে দেওয়া হয়, সেটাকে বলে পেড কন্ট্রিবিউশন, তাই না? তো আমি যদি কোনো কিছু পেড যদি কন্ট্রিবিউশন যদি আমি কিছু না করছি তাহলে কী করে আমি কোম্পানি থেকে, তাই না? সিকনেস বেনিফিট ইজ পেয়েবল ফর এ ম্যাক্সিমাম 91 ডেজ, ম্যাক্সিমাম 91 দিন এর জন্য সিকনেস বেনিফিটস পাওয়া যেতে পারে, ইজ পেয়েবল ফর ম্যাক্সিমাম 91 ডেজ ইনটু কনজিকিউটিভ কন্ট্রিবিউশন পিরিয়ড। মানে পরপর যদি আমি দুটো যদি আমি কন্ট্রিবিউট করলাম দুটো পিরিয়ড, মানে কি এই যে 6 মাস করে যদি দুবার পরপর যে দুটো কন্ট্রিবিউশন যদি পিরিয়ড আমার থাকছে, এখানে আমি কিছু কন্ট্রিবিউট করছি, তো তার মধ্যে 91 ডেজ ম্যাক্সিমাম পেয়েবল ডেট থাকবে, 91 ডেজের মতন ম্যাক্সিমাম আমাকে বেনিফিট আমাকে পে করবে। তো এটা গেল হচ্ছে আমার সিকনেসের মধ্যে। এরপরে আসছে হচ্ছে এক্সটেন্ডেড, মানে আরও যদি কিছু এক্সটেন্ড, যদি সিকনেসটা হয়তো আমার সারছে না, হয়তো আর দেখা গেল যে আমার 3-4 দিনের ছুটি দরকার ছিল, কিন্তু এরকম একটা প্রবলেম হয়েছে যেখানে আমার ছুটিটা হয়তো আরও এক্সট্রা বেড়ে গেল, হয়তো আমার আরও ছুটি লাগবে, হয়তো 12 দিন কি 14 দিন, তখন সেটা কীভাবে হচ্ছে বলছে এক্সটেন্ডেড সিকনেস বেনিফিট ইজ পেয়েবল টু ইনসিওর্ড পারসন ফর দ্য পিরিয়ড অফ সার্টিফাইড সিকনেস ইন কেস অফ স্পেসিফাইড 34 long term diseases that needs prolonged treatment and absence from work on medical advice। এবারে মেডিকেল যে পার্সনস, যেরকম কোনো যে কারখানা, তো কারখানাতে একটা মেডিকেল ওখানে একটা এক্সক্লুশন থাকে, সে কারখানার নিজস্ব, তো সেখানে মেডিকেল অ্যাডভাইসার থাকে, তো তারা যদি স্পেসিফাইড করছে, তারা যদি সার্টিফাইড করে দিচ্ছে যে না এর এখনও সে ফিট নয়, সে এখনও টোটালি সে আনফিট, তো সেই আনফিটের ক্ষেত্রে তখন তাকে আরও এক্সটেন্ডেড সিকনেস বেনিফিট কোম্পানি পে করতে পারে, যদি সে ইনসিওর্ড পারসন হয় তবে, জানাতে কিন্তু হবে না। ফর এন্টারটেনমেন্ট টু দিস বেনিফিট, মানে এই বেনিফিটের মধ্যে আওতায় আসতে গেলে কী করতে হবে, অ্যান্ড ইনসিওর্ড পারসন শুড হ্যাভ বিন ইন ইন্স্যুরেবল এমপ্লয়মেন্ট ফর অ্যাটলিস্ট 2 ইয়ার্স, কমসে কম তাকে 2 বছর, মিনিমাম 2 বছর তাকে সেই কোম্পানির আন্ডারে আগে কাজ করতে হবে, তবে গিয়ে সে এক্সটেন্ডেড সিকনেস বেনিফিট সে পেতে পারে, তা না তো কিন্তু তার আগে পাবে না। এবারে এটা নির্ভর করবে কি যে কীরকম কোম্পানি, এটা কোম্পানি আবার ভ্যারিও করতে পারে, মানে তাকে একটা ইনসিওর্ড পারসন হতে হবে আর ইনসিওরেবল এমপ্লয়মেন্টের মধ্যে তাকে থাকতে হবে কমসে কম মিনিমাম 2 বছর, তবে সে এই বেনিফিটের সে আওতায় আসবে, সে এন্টাইটেলড হবে। হি শুড অলসো হ্যাভ পেড কন্ট্রিবিউশন ফর এ মিনিমাম অফ 156 ডেজ, তাহলে মিনিমাম তাকে 156 দিন তাকে পেড কন্ট্রিবিউশন করতে হবে, মানে তার স্যালারি থেকে কিছু টাকা সেইভাবে সে কাটাবে কিংবা সে কাটা যাবে অটোমেটিক্যালি, সে যদি সেটা কনফার্ম করছে তবে, সেটাকে বলা হচ্ছে পেড কন্ট্রিবিউশন ইন দ্য প্রিসিডিং 4 কন্ট্রিবিউশন পিরিয়ড অর সে 2 ইয়ার্স। তার মানে কি পরপর 4টা কন্ট্রিবিউশন পিরিয়ড, তো একটা কন্ট্রিবিউশন পিরিয়ড আমার কত দিনে থাকছে, 6 মাসের, তাহলে 4টে যদি হয় তাহলে 4 × 24 মাস, তার মানে কি 2 বছর, তাহলে 2 বছরের মধ্যে তাকে মিনিমাম 156 দিন তাকে পেড কন্ট্রিবিউশন করতে হবে, মিনিমাম তাকে 2 বছর তাকে ইনসিওর্ড এমপ্লয়মেন্টের আন্ডারে তাকে কাজ করতে হবে, তাকে একটা ইনসিওর্ড পারসন হতে হবে, তবে গিয়ে যে সে এক্সটেন্ডেড সিকনেস বেনিফিটের জন্য সে লাভ উঠাতে পারে। ইএসআই ইজ পেয়েবল ফর এ ম্যাক্সিমাম পিরিয়ড অফ 2 ইয়ার্স অন দ্য বেসিস অফ প্রপার মেডিকেল সার্টিফিকেশন অ্যান্ড অথেন্টিকেশন বাই দ্য ডেজিগনেটেড অথরিটি। ম্যাক্সিমাম ইএসআই পেয়েবল হবে কত, 2 বছরের জন্য কন্টিনিউয়াসলি। এবার কী হিসাবে, অন দ্য বেসিস অফ প্রপার মেডিকেল সার্টিফিকেশন, মানে কি ওই যে মেডিকেল যে টিম থাকবে, যে মেডিকেল অফিসার্স থাকছে, তারা সব জিনিসগুলো মেডিকেল দিকটা তারা খুঁটিয়ে নাটিয়ে দেখবে, তারা সেটাকে স্ক্রুটনি করবে, তারপরে সেটার জন্য যে অথরিটি থাকবে, যাদেরকে ডেজিগনেশন ওখানে দেওয়া হয়েছে, তারা সেটাকে অথেন্টিকেট করবে, মানে তারা সেটাকে সার্টিফাইড করবে, তবে ইএসএসআই ম্যাক্সিমাম পিরিয়ড 2 বছরের জন্য সে ইএসআই পেতে পারে। এবার যে অ্যামাউন্টটা দেওয়া হয় সেটা দেওয়া হয় ইন কেস অফ ক্যাশ, অ্যাজ এক্সটেন্ডেড সিকনেস বেনিফিট ইজ পেয়েবল উইদিন 7 ডেজ, 7 দিনের মধ্যে তাকে বেনিফিটটা দেওয়া হবে। কোন বেনিফিটটা, এক্সটেন্ডেড সিকনেস বেনিফিট, সেটা দেওয়া হবে ক্যাশে, মেবি ক্যাশে দেওয়া হয় না, ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যায়। কী করে দেওয়া হবে, ক্লেম যে পেপারগুলো
সেগুলোকে তাকে সাবমিশন করতে হবে অ্যাট দ্য লোকাল অফিস কনসার্ন। যেরকম একটা এক্সাম্পল দিচ্ছি, এই যে মেডিক্লেম, ধরে নে যারা তোর ইন্স্যুরেন্স মানে রয়েছে, তারা ইন্স্যুরেন্সের আন্ডারে তারা ছিল, তারা কোম্পানিতে জব করতো, তারপরে তাদের সুপার অ্যানুয়েশন হয়ে গেছে, তারা এখন কোম্পানি ছেড়ে চলে এসছে, আমি সেই এক্সাম্পলটা আমি দিচ্ছি। তো তাদেরকে যেরকম প্রতি বছর পেড কন্ট্রিবিউশন কিছু একটা করতে হয়। এবার ধরে নে কেউ হয়তো যদি কোম্পানির মধ্যে থাকছে, তো একটা কেস হচ্ছে তোর সুপার অ্যানুয়েশন, আর একটা ধরে নে কারোর হয়তো যদি সে এখনও জব চলছে অন দ্য রোলে এখনও সে জব চালাচ্ছে, তো সে দুটো ক্ষেত্রে মেডিক্লেম হচ্ছে। তো এবারে তাদেরকে পেপার ক্লেম করতে কীরকম, যে কোম্পানিতে জব চলাকালীন কিংবা সুপার অ্যানুয়েশন হয়ে যাওয়ার পর যদি কোনো কিছু শরীর খারাপ হচ্ছে, সে যদি হসপিটালাইজ হচ্ছে, তো এখানে 3 রকমের পিরিয়ড থাকে। একটাকে বলে প্রি হসপিটালাইজেশন, মানে হসপিটালে ভর্তি হওয়ার আগে 30 দিন, একটা থাকে হচ্ছে হসপিটালাইজেশন পিরিয়ড, আর একটা হচ্ছে হসপিটাল থেকে বেরিয়ে আসার পর আরও 30 দিনের মতন। ঠিক আছে, তো এই হসপিটালে থাকাকালীন যে বিলটা হয়, সেই বিলের টাকা কিন্তু পাওয়া যায়, কিন্তু সেটার জন্য যাবতীয় নথি পেপারগুলো সাবমিট করতে, সেটা কোথায় করতে, লোকাল অফিসে, কিংবা ওই হাসপাতালের মধ্যে যে মেডিকেল টিম থাকবে, মেডিক্লেমের যে টিম, তাদেরকে শো করতে হবে, তারা সেটা পাঠাবে। এবারে হসপিটাল থেকে বেরিয়ে আসার পর তারপরে আবার যে এক্সট্রা যে আমার বিলগুলো হয়, মানে এক্সট্রা বিল মানে কি, মানে সেক্ষেত্রে আমার এক্সটেন্ডেড যে সিকনেস বেনিফিটগুলো যদি আমি পেতে চাই, তখন আমাকে টোটাল সবগুলোকে আবার আমাকে সাবমিট করতে হবে, সব কিছু। হসপিটালে ভর্তি হবার 30 দিন আগে যদি আমি বিল থাকে সেইটা, হসপিটালাইজ থাকাকালীন যে আমার কাগজপত্রগুলো জমা হয়েছে সেটা, প্লাস হসপিটাল থেকে ছেড়ে বেরিয়ে আসা 30 দিনের পর যেটা হয়েছে সেইটাই, টোটালটা আমাকে যদি আমি ক্লেম করতে পারি, তবে তার থেকে আমি কিছু বেনিফিট আমি পেতে পারবো। তো এইটা হচ্ছে মেডিক্লেম সংক্রান্ত, মানে ইন্স্যুরেন্স কোম্পানি মেডিকেলগুলো এইভাবেই কাজগুলো করে আসে। এইটা হচ্ছে দুটো ভাগে ভাগ থাকে। একটাকে বলা হয় আইপিডি মানে হচ্ছে ইন পেশেন্ট ডিপার্টমেন্ট, মানে যদি কোনো পেশেন্ট, কোনো মানুষ যদি ভর্তি হচ্ছে, তো সেক্ষেত্রে এটা চালু হয়। আরেকটা থাকে কি, যেটা বলে ওপিডি, মানে আউট পেশেন্ট, মানে কারণ নর্মাল শরীর খারাপ হলো, সে ডক্টর দেখালো, ডক্টর সার্টিফাইড করে দিল যে 2-3 দিনের জন্য সে আনফিট, ওষুধপত্র খেলো, মেডিকেল যে বিল হলো সেটা গিয়ে পড়ছে শো করলো, সেটার এগেনস্টে সে বেনিফিট পেয়ে গেলো। তো এটা দুভাবে হয়। তো আজকে যেটা পড়লাম সেটা হচ্ছে ইএসআই সংক্রান্ত কিছু সুবিধা, যে আইনগুলো, বিমা আইন, তার মধ্যে আরও জানতে পারলাম যে এস্টাবলিশমেন্ট অ্যান্ড শপ অ্যাক্ট, মাইন অ্যাক্ট, সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্ট, ফ্যাক্টরিজ অ্যাক্ট, এইগুলো। আর বেনিফিট সংক্রান্ত পড়লাম কি, যে মেডিকেল বেনিফিট, সিকনেস বেনিফিট, এক্সটেন্ডেড সিকনেস বেনিফিট, তার সঙ্গে কীভাবে অ্যাডমিনিস্ট্রেশন করা হয়, কে সেটাকে গভর্নকে পরিচালনা করছে, কোন কোন এরিয়া সেটার আন্ডারে কভার থাকছে ইত্যাদি, এগুলো জানলাম। আর স্কিমের কী কী সুবিধা লাভ পাবো আমরা, সেগুলো জানলাম। এর পরের দিন এনহ্যান্স সিকনেস বেনিফিট থেকে বাদবাকি সুবিধাগুলোর বিষয়ে জানবো, আলোচনা করব। তো আজকে যেটুকু পড়ালাম সেটা বুঝতে কোনো কিছু প্রবলেম হলো কারো, কোনো অসুবিধা? না স্যার। ওকে, ঠিক আছে। তাহলে আজকে ক্লাসটা আমি এখানেই শেষ করলাম। ওকে, আমি একটা ছোটো টাস্ক দেবো, সেই টাস্কটা করে আমাকে সাবমিট করবে, আবার পরের দিন দেখা হচ্ছে। ঠিক আছে? ওকে, ঠিক আছে, রাখলাম। থ্যাংক ইউ।